আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় একজন শিক্ষিতা সুরুচি সম্পন্ন নারী, কিন্তু তোমার অন্তরটা যে এতখানি নোংরা এটা আমি আগে বুঝতে পারিনি। তুমি একজন আমাদের বাংলার আদর্শ নারী হয়ে আজকে কি ব্যবহার করছো? অথচ এই নারী সম্বন্ধে না আমার এই মনের মধ্যে একটা আলাদা ধারণা ছিল। আমি ভাবতাম যে নারী মানেই বোধহয় দেবীর প্রতিমা, ধরিত্রীর মতো স্নেহ শীতল তাদের অন্তর, শতভাবেও তাদের মুখের হাসিটা থাকে অম্লান। তারা কাঁদতে জানে কিন্তু কাউকে কখনো তারা কাঁদাতে জানে না। কিন্তু আজকে তোমাকে দেখে মনে হচ্ছে আমার সে ধারণা ভুল। মনে হচ্ছে তুমি নারী নও, তুমি একজন বিষধরী নাগিনী। এখন আমার সন্ধান এসেছ আমাকে ছবল মেরে শেষ করে দেবে বলে চলে যাও, এখনই তোকে এই বাড়ি থেকে চলে যাও। যে আমাকে এই বাড়িতে কন্ট্রাক্ট করে নিয়ে এসেছে সে না বলা পর্যন্ত কি বলে তুমি চোখ রাখবে না বাবু, চোখ রাখবে না। আমি তোমার ঘরের বউ নয় যে যখন তখন তুমি আমাকে চোখ রাঙাবে। ও মা, তুমি এসেছো, তুমি আমাকে সত্যি করে বলো তো মামা, সত্যি করে বলো কে ওই মেয়েটা, কেউ কে আমাদের বাড়িতে নিয়ে এসেছে? বলো মামা, বলো ওই মেয়েটার সঙ্গে কার কিসের কন্টাক্ট আছে? কে তোকে সব কথা বলেছে? ওই মেয়েটা বলেছে বৌমা বলেছে না? আচ্ছা বাবা, বাবা তুই এক কাজ কর, তুই মাথা ঠান্ডা কর, ফুলসজ্জা রাখতো, মাথা গরম করিস না। আমি দেখছি ব্যাপারটা, আমি দেখছি। আচ্ছা মা, বৌমা আমি তোমাকে কতবার না বলেছি যে পল্লব হচ্ছে অসুস্থ, ওর সঙ্গে তুমি রসিকতা করতে যেও না। কেন রসিকতা করতে যাচ্ছ? আরে বাবা, ওকে সুস্থ করে তোলাই হচ্ছে আমাদের তো একমাত্র, আমাদের সকলের তো একমাত্র লক্ষ্য, নাকি বলো? তবে কেন তুমি ওর সঙ্গে রসিকতা করতে যাও? ব্যাপারটা যদি একটু জানাজানি হয়ে যায় তাহলে পিস্তলে ৬টা গুলি একবার তোমার মুখ ছড়া করে দেবো। এই দেখো আবার শুরু করলে, আরে বাবা পাশের বাড়ির লোকদের জানতে পারলে লজ্জায় আমার মাথা কাটা দেবে। চুপ করো। কিচ্ছু মনে করিস না, ও খুব ভালো মেয়ে। হ্যাঁ খুব ভালো মেয়ে। শোন না, ওর বাবা মা খুব ভালো মানুষ ছিল রে, আমার পূর্ব পরিচিত খুব ভালো মানুষ ছিল। একদিন হঠাৎ ওর বাবা মা দুজনেই ট্রেন দুর্ঘটনায় মারা গেল রে। ও একেবারে একা কেউ করল না। ও সেই ছোট্টবেলা থেকে ওর ওই মাস্তুতো ভাইয়ের কাছে মানুষ হয়েছে, বুঝলি? মাস্তুতো দাদা আছে না, ওর কাছে মানুষ হয়েছে রে। তাই তো খুব আদরে মানুষ হয়েছে। ওরা একদম ছেলে মানসিকতা নেই, একদম ছেলে মানসিকতা নেই। দেখ না, প্রথমে বাড়িতে পা দিল সেদিন আমাকে কি বললো জানিস? বললো, মামা বাবু আপনার ভাগ্নেকে ফুলসজ্জা রাত্রে আমি এমন চমক দেব না।
বুঝতে পারছি না। বিশেষ করে তোমাদের এলোমেলো কথার ছন্দনে আমার দম বন্ধ হয়ে আসছে। আমার মাথার মধ্যে অসংখ্য চিন্তার ঢেউ কেমন ঢেউ খেলে যাচ্ছে, অসংখ্য চিন্তার ঢেউ কেমন নানা চাকাতে উঠছে, সমস্ত অবিশ্বাসগুলো সব কেমন ধরে উঠে যাচ্ছে, আমার মন থেকে সব কিছু কেমন হারিয়ে যাচ্ছে। আমি সহ্য করতে পারছি না। আমি বোধহয় সত্যি পাগল হয়ে যাব। বিশ্বাস অবিশ্বাসের মাঝে দাঁড়িয়ে আমি যেন কেমন দিশাহারা হয়ে পড়ছি। আমি বোধহয় পাগল হয়ে যাব। মামা, তোমার কাছে সেই ওষুধটা আছে? যদি থাকে তাহলে আমাকে ওষুধটা দাও না মামা। ওই ওষুধটা খেয়ে না আমি সবকিছু ভুলে থাকার জন্য নিশ্চিন্ত মনে ঘুমোতে চাই। দাও না, আমি আর কিছু চিন্তা করতে পারছি না। আমার মাথা চলছে না। কানা বলে গাড়ি চালাবো, হিঁদুরে বলে মা হবো। তোর কপাল খুব ভালো রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো দুটো ওষুধ আছে, খেয়ে নে তো, একেবারে মাথার যন্ত্রণা ভালোভাবে সেরে যাবে। হ্যাঁ, পুরুষের ভালোভাবে থাকবে। কি শান্তি। ভাবি তো, ভাবি তো। মাথার মধ্যে সমস্ত চিন্তার ঢেউগুলো সব যেন আস্তে আস্তে কেমন হারিয়ে যাচ্ছে। সমস্ত অবিশ্বাস আমার মন থেকে সব চলে যাচ্ছে। আমার এই ভাঙা মনের মধ্যে না মনে হচ্ছে এখন আমার ভাঙা মনের মধ্যে মনে হচ্ছে অসংখ্য সুখের হাত চালিয়ে। মামা দেখো না আজকে না আমি কত সুখী হয়েছি। আমি ভীষণ সুখী মামা। আমার বাবার সেই মৃত্যু শোক আর আমার অন্তরের মধ্যে বাজছে না গো মামা, বাজছে না। আমার এই ভাঙা মনের মধ্যে জানো মামা মনে হচ্ছে এখন অসীম মনোবল। আমার ভাঙা মনের মধ্যে মনে হচ্ছে অসীম মনোবল। আমার এই মল্লিকা তুমি এখনো ওখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন গো? হ্যাঁ গো, এই মল্লিকা তুমি নাচো না, তুমি নাচো, গাও মল্লিকা। নিচে গিয়ে আজকে এই রাতটাকে তুমি আরো সুন্দর ভাবে ধরে রাখো। নাচো মল্লিকা, তুমি আজকে প্রাণ ঘুরে নাচো, তুমি গাও, তুমি আমার শিরা উপশিরাগুলো সব আমার কেমন নিস্তেজ হয়ে পড়ছে। আমার দুটো চোখে ঘুম জড়িয়ে ধরছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি ঘুমোতে চাই নিশ্চিন্ত মনে। আমি কানা বলে গাড়ি চালাবো, হিজুরে বলে মা হবো, মা হবো, মা। মল্লিকা, আমার ভাগ্নে পল্লব এখন নিশ্চিন্ত মনে ঘুমোতে গেল। যাও মল্লিকা, আমার ভাগ্নে পল্লবকে ভালো করে ঘুম পাড়ানি গান গেয়ে ভালো করে ঘুম পাড়িয়ে দাও। যাও মল্লিকা। লড়ের বড় হরিদাস পাঠ চলো নকল বউ হয়েছে বলে নাকি এখানে আসেন সেটা দিতে হবে। বাবু ঘুমিয়ে গেছে মল্লিকা। তাই একটু আদ্র নেবে বইটি। আমি কোনো আসল বউ নাকি? যাওকে দেখো। তোমার মনে রাখা দরকার, এই বাড়িতে তুমি মোটা টাকার মাইনেতে তুমি নকল বউয়ের চাকরি করতে এসছো। তোমার ভালোবাসার অভিনয় করাটাই হবে তোমার একমাত্র কাজ। আর এমন নিখুঁত অভিনয় করবে যে
বাবু যেন বুঝতেই না পারে ওই বায়না করা নকল বউ তুমি। কি? মনে থাকবে? হ্যাঁ থাকবে। তাহলে এবার চলো এই কোথায়? পাশের ঘরে। পাশের ঘরে? হ্যাঁ, বাবু তো ঘুমিয়ে গেছে, তার আগে একটু আমরা আনন্দ ফুর্তি করে নিই। খেয়ালো মে, খেয়ালো মে, খেয়ালো মে, আমি কালে সে ডর গে ক্যা? এই, তুমি না খুব দুষ্ট। हमें काले हैं तो क्या हुआ दिल वाले हैं, हमें काले हैं तो क्या हुआ दिल वाले हैं, हमें तेरे 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 चाहने वाले हैं, काले हैं तो क्या हुआ दिल वाले हैं, हमें काले हैं तो क्या हुआ दिल वाले हैं, हमें तेरे 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 चाहने वाले हैं, काले हैं तो क्या हुआ दिल वाले हैं, हमें काले हैं तो क्या हुआ दिल वाले हैं। कोई गला तना लाई रे वाला तना ला, सुना सुना तना ला, तेरे गला तना ला। कोई गला तना लाई रे वाला तना ला, सुना सुना तना ला, तेरे गला तना ला। हम तेरे 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 चाहने वाले हैं, काले हैं तो क्या हुआ दिल वाले, काले हैं तो क्या हुआ दिल वाले हैं। মানুষ চেষ্টা করিলে কে না করতে পারে। আমিও তো বাংলার প্রকৃত বধূ সাজিবার জন্য বাংলা ভাষা শিখিয়েছি। তে আমার ভাই আমাকে শিখিয়েছে বাংলা গান গাইতে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছাই, তব পূর্ণ কিরণে দিয়ে যাক মোর মোহ কালিমা মোছাই। আমার ভাসুর ঠাকুর এই সংসার মন্দিরের আরাধ্য দেবতা আমাকে শিখিয়েছে কেমন করে সুর তুলে মা লক্ষ্মী বাজারে গাইতে হয়। একদিন লক্ষ্মী দেবী হরষিত মনে শতনাম বলিলেন নারায়ণের স্থানে, অচলা আমার নাম ভক্তির আগারে চঞ্চলা হইয়া থাকি গৃহের ভিতরে। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি,
ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না, এমন সাজে সাজবে না। তুমি কেন সেজেছো? এগুলো মেয়েকে সাদা শাড়ি পরে দেবদাসী সেজে নাকি শুনে গান গাইতে তোমার তোমার লজ্জা করে না? লজ্জাই তো নারীর অলংকার। অহংকার! আমার এই অহংকারটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছো। এখনো বলছি কি না, তুমি এই গ্রামের মাটি ছেড়ে আমার সঙ্গে শহরে চলো। কি করে যাব বলো? এই গ্রামের মাটি যে আমার কাছে স্বর্গের সমান। টিনা, তুমি কেন বুঝতে পারছো না? এই গায়ের মাটিতে তুমি থাকলে অসুস্থ হয়ে পড়বে। এই গায়ের মাটি, এই বাড়ির অন্ন যে আমার কাছে অমৃতের সমান। জানো তো, আজ আমি মা লক্ষ্মীর ব্রত করেছি, মা লক্ষ্মীর পূজা করেছি। নাও ওই তুমি- দাদাও সেটা দেখি। বসন্ত, আরে আরে এই বসন্ত, তুই এইভাবে বৌমার পূজার থালা মাটিতে ছুঁড়ে ফেলে দিলি কেন? শেষ করেছি। তার আগে তুমি জবাব দাও, বর্তা তুমি জবাব দাও। টিনাকে ওই সাথে কে সাজিয়েছে? কে নরম মনটাকে পছন্দ করে দিয়েছে? আসান নয় রে বসন্ত, ওর পাষাণ হৃদয়ে আমি শুধুমাত্র একটা প্রাণের প্রতিষ্ঠা করেছি। নারী জীবনের শ্রেষ্ঠ ধর্ম, নারী জীবনের শ্রেষ্ঠ আশ্রয় কি, আমি সেই কথা কোটাই শুধু আমার বৌমাকে শিখিয়ে দিয়েছি। তোমার এই সংসার মন্দিরকে ধূলিসাৎ করে দিয়ে এই টিনাকে আমি এখান থেকে নিয়ে চলে যাবো। চলে যা, চলে যা রে বসন্ত, তুই চলে যা। তুই আজই বৌমাকে নিয়ে চলে যা। আমার এই অভাবের সংসারকে তুই যদি কান্নার সাগরে ভাসিয়ে রাজভোগকে সুখী থাকতে পারিস, তোর সুখী আমি সুখী রে, তোর সুখী আমি সুখী। চলে এসো টিনা। না, আমি তোমার সঙ্গে কোথাও যাব না। হাজবেন্ড আই মিন স্বামী। স্বামী যদি ভুল করে তাকে সঠিক পথে ফিরিয়ে দেওয়া স্ত্রীর কর্তব্য। টিনা তুমি? আমি এই সংসারের গৃহবধূ। এই সংসারে থেকে তোমার প্রতি যেমন আমার কর্তব্য আছে, এই সংসারের প্রতি যেমন আমার একটা দায়িত্ব আছে। এই সংসারের আরাধ্য দেবতা, তার প্রতিও যে আমার একটা কর্তব্য আছে। সেই কর্তব্য পেলে আমি তোমার হাত ধরে কোথাও যাব না গো। আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। টিনা, টিনা শোনো টিনা। বিখ্যাত ব্যারিস্টার বসন্ত রায়, বিলেত থেকে তুমি অনেক বড় বড় ডিগ্রি নিয়ে এসেছো, কিন্তু কি আশ্চর্য দেখো, স্বামী স্ত্রীর কর্তব্যের মামলায় আজকে তুমি সম্পূর্ণরূপে হেরে গেছো। এইবার আসল শিক্ষাটা তুমি তোমার স্ত্রীর কাছ থেকেই শিখে নাও। না হেমন্ত রায় না, এবার আসল শিক্ষাটা আমি তোমাকে আর তোমার বৌমা ওই টিনাকেই দেব। আর এমন শিক্ষা দেব যা তুমি ভবিষ্যতে কোনোদিন কোনোভাবেই কল্পনাও করতে পারবে না। চলি হেমন্ত রায়। আরে যা, আজ তো তুই চলে যাওয়ার কথা বলবি রে, কারণ আমি আমার সর্বস্ব বিলিয়ে দিয়ে তোর চলার পথটাকে যে মসৃণ করে দিয়েছি, তাই তো এত সহজে তুই আমার এই বুকের পাঁজর গুলোকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে চলে যাওয়ার কথা বলতে পারবি। বসন্ত, বসন্ত, তোর মনে পড়ে কতদিন, কত রাত যখন তুই ঘুমোতিস না, আমি তখন তোর মাথার পাশে বসে কত গল্প, কত কবিতা বলে ঘুম পাড়াতাম। তুই আমার আঙুল ধরে হাঁটতে শিখেছিলি রে। বল বল, সমস্ত কিছু বল। শিক্ষা, শিক্ষা কখনো মানুষকে অমানুষ করে গড়ে তোলে না। লোভ, লালসা, কামনা ওদের মনুষ্যত্ব গুলোকে সব চিবিয়ে চিবিয়ে খায়, চিবিয়ে চিবিয়ে খায়। এই বসন্ত, তুমি এটা গেল কোথায়? বৌমা, বলছি তুমি কি কোথাও বেরোচ্ছ? কেন? দেখে বুঝতে পারছেন না? বাবা। আমার নিয়াকামো করে জিজ্ঞাসা করা হচ্ছে। আর হয়েছে যত জ্বালা। এমন ভিখিরি বাড়িতে বিয়ে হয়েছে যে একটা এক্সট্রা জুতো পর্যন্ত কপালে জোটে না। আর আমার মুখে আমার জুতোটা ছিঁড়ে গেল। এখন কি যে করি
আসেনি। যান না, পাড়ার মোড় থেকে আবার এই জুতোখানা সারিয়ে নিয়ে আসুন না। কি বললে বৌমা? আমি যাব তোমার জুতো সারাতে? কেন? সম্মান যাবে বুঝি? জীবনে তো অনেক সম্মান অর্জন করেছে, তার থেকে একটুখানি খরচের ক্ষতিটা কি শুনি? লাভ ক্ষতির হিসাব, লাভ ক্ষতির হিসাব আমি কোনোদিন করতে পারিনি বৌমা। তাই তো আমার সঞ্চয়ের ঘরে শুধু শূন্যের পর শূন্য। এই, কি বলতে চান আপনি? বলতে তো আমি অনেক কিছুই চাই, কিন্তু বলার মতো ভাষা আজ আমার হারিয়ে গেছে বৌমা। কি বললেন? জানো বৌমা, এতদিন আমি আমার ভাইয়ের জন্য অনেক কিছু করেছি, আর তোমার জন্যই বা এটুকু বাকি থাকে কেন? দাও বাবা দাও, তোমার জুতো জোড়া তুমি আমাকে দাও। আমি আমি ওই পাড়ার পর থেকে তোমার জুতোটাকে সারিয়ে আমি খুব ভালো করে পালিশ করে নিয়ে আসবো বৌমা। দাও বৌমা দাও, তোমার তোমার জুতো জোড়া তুমি আমাকে দাও। তাহলে নিন আমার এই জুতো। আদর্শবান হেমন্ত রায়, ঠিক ঠিক আদর্শ কর্তব্যের লড়াই করে তুমি যেভাবে আমার এই মনটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো, ঠিক সেইভাবে তোমার এই আদর্শ, তোমার এই কর্তব্যকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। আমার সব ভাগ্যের হাত চৈতালি, ওসব ভাগ্যটা আমি মানি না। মানতেই হবে চৈতালি। যেমন সমস্ত দুর্ঘটনাকে আমি মেনে নিয়েছি। হ্যাঁ, তা মানবে না। তুমি যে আকাশের চাঁদ হাতে পেয়েছো। চাঁদ হয়তো পেয়েছি ঠিকই, তবে সে চাঁদে আলো নেই, আছে শুধু মুঠো মুঠো মাঝি। এই! কথা চাইছো নাকি, হ্যাঁ? আর ছুটি নিয়ে গেলে কি করতে? আড্ডা মারতে? তোমার জন্য ভীষণ মন খারাপ করছিল, তাই তো ছুটি নিয়ে তোমাকে দেখতে এলাম। আরে আমারও তো তোমার জন্য ভীষণ মন খারাপ করছিল। তাই তো সেজে গুজে পাড়ার মোড়ে তোমার জন্য অপেক্ষা করবো ভাবছিলাম। ঠাট্টা করছে তো, ওটা আমি কিছু মনে করিনি। চলো না চৈতালি, আজ বিকেলে আমরা দুজনে সিনেমা দেখতে যাই। কখনো না। তুমি ভাবলে কি করে যে আমি তোমার সঙ্গে সিনেমা দেখতে যাব? আমার বান্ধবীরা সব জানে আমি এক ব্যারিস্টারের বউ। তারা দেখে ফেললে তাদেরকে কি উত্তর দেবো শুনে? আরে বাবা, এ তো সহজ উত্তর। কি উত্তর? তোমার বান্ধবীদেরকে বলবে যে তোমার ব্যারিস্টার স্বামী ব্যস্ত থাকায় তুমি তোমার বাড়ির চাকরকে সাথে এনেছো। এই, বুঝতে তোমার লজ্জা করে না? করে চৈতালি, ভীষণ লজ্জা করে। আর লজ্জা করে বলি তো তোমার সমস্ত অপমান হাসি মুখে উড়িয়ে দিয়ে সবার অলক্ষ্যে বোবা হয়ে কাঁদি। আর লজ্জা যদি না করতো, শিক্ষার শৃঙ্খলে আমার মনুষ্যত্ব যদি বাধা না থাকতো, তাহলে কখন কোন দিন তোমার এই চুলের মুঠি ধরে ক্ষমা করো চৈতালি, তোমার অযোগ্য স্বামীকে তুমি ক্ষমা করো। আত্মা ছাড়ো। তুই যা দুর্গত, কোনো কুকুরও তোমার সামনে দাঁড়াতে ঘেন্না পাবে। চৈতালি, যদি আমি তোমার জন্য কি করবো বলতে পারো? কি করলে তুমি সুখী হবে? কতখানি উজাড় করে দিলে তবে আমি তোমার একটু ভালোবাসা পাবো তুমি বলতে পারো? কখনো পাবে না, কারণ কারখানার একটা নোংরা কুলি কাপড় আমার ভালোবাসার যোগ্য হতে পারে না। সারা কুলি আর কুলি। কেন? কুলি বলি কি আমি মানুষ নই? কুলি বলি কি আমার চাওয়ার কোনো মূল্য থাকতে পারে না? এই কুলিটা যদি না থাকতো, তাহলে কে তোমাকে বিয়ে করতো? কোথায় পেতে তুমি এই সংসার? এমন সংসারকে আমি ঘেন্না করি। তোমার সমস্ত ঘৃণা আমি আমার অন্তরে জমা রেখে আজ আমি তোমাকে একটা অনুরোধ করছি চৈতালি, তুমি আমাকে কুলি বলে বিদ্রুপ করার গালি দাও, তাতে আমি কিছু মনে করবো না। তুমি শুধু বর্দাকে জানতে দিও না তোমার আমার সম্পর্কের এই ব্যবধান এবারে কেউ যেন জানতে পারে না চৈতালি, যে তোমার স্মৃতিতে সিঁদুর আছে ঠিকই, কিন্তু স্বামী নেই চৈতালি, স্বামী নেই। বসন্ত, সুখ যদি এসেছিলে কেন চলে
কোন জনমের তুমি প্রতিশোধ নিলে সুখ যদি এসেছিল কেন চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে সুখ যদি এসেছিল কেন চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে ভেঙে গেছে ওলাম আমার ভেঙে গেছে ওলাম কত আশা ছিল এই জীবনে কি পেলাম সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে আমার নয়ন আর আমার চাঁদুলা আধারে কেটেছে জীবন আলাদাই সইলা আমার নয়ন মন আর আমার চাঁদুলা আধারে কেটেছে জীবন আলাদাই সইলা ভেঙে গেছে ওলাম আমার ভেঙে গেছে ওলাম কত আশা ছিল এই জীবনে কি পেলাম কি পেলাম তুমি ঠিক বলেছো প্রশান্ত। আমার শুধু সিঁদুর আছে কিন্তু স্বামী নেই। এই কথাটা আমি যদি আমার জীবনে থাকবে না, স্বামী একদিন হবে আর সে হারে। প্রশান্ত, প্রশান্ত, সরি, প্রশান্ত বাড়িতে নেই, আমি জানতাম না। দাঁড়াও, আমাকে কিছু বলছো? প্রশান্ত দেখো না, আমার পিছু করে বোকা ঠোকা বললো কিনা একবার দেখে দাও না প্লিজ। কেন এমন হলো বসন্তদা? কেন তার চৈতালির স্বপ্নের পাপড়িগুলো এইভাবে অনাদরে ছড়ে যেতে হলো? ধরতে আমি দেব না চৈতালি। আমার ভালোবাসার ছোঁয়ায় তোমার তোমার স্বপ্নগুলোকে নতুন করে সাজিয়ে দিতে আমি আবার তোমার হাত ধরলাম। বসন্তদা,
तेरी आंखों में जैसे না 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 না, অসহ্য অসহ্য অসহ্য। মল্লিকার আচার ব্যবহার দিন দিন আমার কাছে সব কেমন যেন অসহ্য হয়ে উঠছে। আমাদের শরীরটা ভালো নেই, ওর একটু বিশ্রামের প্রয়োজন। আর ওদিকে মল্লিকা, মল্লিকা ঘরের মধ্যে ওয়েস্টার্ন মিউজিক চালিয়ে অশ্লীল নাচ গান করছে। কি যে করি আমি কিছু ভাবতে পারছি না। মল্লিকা, মল্লিকা কোথায় গেলে? তাদের একবার ভিতরে এসো। মল্লিকা কোথায় গেলে? এদিকে এসো একবার। কি হলো নাকি? সেই জন্য চিৎকার করে রাখছো কেন? শোনো মল্লিকা, রামদার শরীরটা বেশ ভালো নেই, ওর একটু বিশ্রামের প্রয়োজন। তাই বলছি, সংসারের যে কাজগুলো এখনো পড়ে আছে তুমি চটপট সেই কাজগুলোকে সেরে ফেলো। কি বলে? কি বলে তুমি? আমি তোমার ঘরে চিমড়ে মারা জন্য আসিনি। মল্লিকা, তুমি ভুল করছো। দেখো, নিজের সংসারের কাজ নিজে করলে তাকে কিন্তু কখনোই ঠিকরি করা বলে না। তুমি আমায় ভুলে যাচ্ছ বলো? আমি কোনো সাধারণ ঘরের মেয়ে নই। তুমি যে ঘরের মেয়ে হও না কেন, এখন কিন্তু তুমি আমার স্ত্রী, তাই আমার কথা মতো তোমাকে চলতে হবে। আর শোনো মল্লিকা, আমার বাড়িতে আমি কিন্তু অন্য কোনো বাইরের মানুষের নাক গলানো একদম সহ্য করব না। বলে? কি বলে তুমি? আমার দাদা রোজ রোজ আমাকে এই বাড়িতে দেখতে আসে বলে আমার দাদা তোমার কাছে একটা ভয় গেল। তাই শোনো মল্লিকা, আজকে একটা কথা পরিষ্কার করে তুমি ভালোভাবে শুনে রাখো। আমার সংসারে যদি থাকতে চাও তাহলে আমার কথা মতোই তোমাকে চলতে হবে। যে কাজটাকে আমি করতে বলবো সেই কাজটাই তোমাকে করতে হবে। আমার সংসারটাকে আমি যেমন ভাবে চালাবো ঠিক সেইভাবেই তোমাকে চলতে হবে। তুমি আমার একটা কথা ভালো করে শুনে রাখো, আমি আমার মতো করেই চলবো। আমার স্বাধীনতা যদি কেউ হস্তক্ষেপ হবে আমি কিছুতেই সহ্য করব না। পল্লব চৌধুরী, পল্লব চৌধুরী, কি ভাবছো তুমি? ভাবছো তোমার কি দারুণ ভাগ্য, তাই না? ওই বিধ্বংসী সুনামি এসে তোমার জীবনের ভূগোলের মানচিত্রটাকে কেমন ওলট পালট করে দিল, তাই না পল্লব চৌধুরী? তোমার এই সমস্ত কথাবার্তা আমার অসহ্য লাগছে। মল্লিকা, এখন আমার এই কথাগুলো তোমার খুব অসহ্য মনে হচ্ছে, খুব তিক্ত লাগছে, তাই তো? কিন্তু একবার, অন্তত একবার তুমি ভালো করে ভেবে দেখো তো মল্লিকা, এইভাবে বিহঙ্গের মতো উঠতে উঠতে একদিন যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, উবে যাবে তোমার এই রূপের জৌলসটা, মাথার চুলে তোমার যখন দেখা দেবে রূপালী রেখা যৌবনের প্রান্ত সীমায় দাঁড়িয়ে, যখন তোমার মনে হবে ছোট্ট একটা নীলের কথা, যে নীলটা হতো তোমার সুখের সংসার, যে স্বামী হতে পারত তোমার একমাত্র সৌন্দর্যের সাথে, তখন কিন্তু চোখের জলে সাগর বইয়ে দিলেও কারো কাছ থেকে সেদিন তুমি কোনো সহানুভূতি পাবে না। এইভাবে রাত থাকালে চলবে না, তাহলে সমস্ত প্রাণগুলো ভেস্তে যাবে। তাই আমাকে আমার মাথাটাকে ঠান্ডা রেখে আমার অভিনয়টা চালিয়ে যেতেই হবে। যাই যাই তবে নিজের হাতে রান্না করে সবাইকে খেতে দিই। তা মল্লিকা, একবার তুমি আমার কাছে এসো। এসো না মল্লিকা, একটিবার আমার কাছে এসো। বলছি, তোমার যে হাতটা দিয়ে তুমি আজকে আমার সংসারের পাতে সুখের অন্ন তুলে দেবে বলছো, তোমার সেই পবিত্র হাতটা একবার আমার এই হাতে দেবে মল্লিকা? দেখছি জ্যোতিষটাও শিখে ফেলেছ।
তবে দেখো আমার হাত কি আছে। মল্লিকা, এখন তোমার এই হাতটা আমি কেন ধরলাম জানো? কেন? তোমাকে ধন্যবাদ জানাবো বলে। তার মানে আমি জ্যোতিষী না হলেও তুমি যে ওস্তাদ এক জাদুকরি এ বিষয়ে আজকে আমার আর কোনো সন্দেহ নেই। আমার এই সংসারের একটা শক্ত পিলারকে তুমি একেবারে নরবরে করে দিয়েছো। বিশ্বাসের নরম মাটিতে নিপুণ ভাবে সন্দেহের বীজ বপন করতে পেরেছো। তোমার যে হাতটা দিয়ে এখন তোমার সেই হাতটা ধরে বলছি, ধন্যবাদ মল্লিকা, তোমাকে অশেষ বিশেষ ধন্যবাদ। তবে তোমাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার পল্লব চৌধুরী, যে তুমি তোমার মল্লিকাকে চিনতে পেরেছো। বেশ বেশ, ওই মল্লিকার মনের মধ্যে জমা হয়ে গেছে তীব্র বিষ। তাই তো ছোবল মেরে আমার সংসার চেতনাটাকে কেমন আচ্ছন্ন করে দিল। আমি আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না যে এই মল্লিকাকে আমি অগ্নিনারায়ণ সাক্ষী রেখে সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে করেছিলাম। আসলে আসলে তখন আমি ভাবতে পারিনি, আমি ভাবতে পারিনি যে এদের মতো মেয়েরা চাই শুধু প্রজাপতির মতো পাখনা মেলে আকাশের দিকে উড়ে যেতে। আমি বুঝতে পারিনি যে এদের মতো উচ্ছৃঙ্খল মেয়েরা বিয়ের পর সংসারে এসে সংসারটাকে কেমন তছনছ করে দিতে পারে। আমি বুঝতে পারিনি যে এদের মতো মেয়েরা আমাদের মতো কিন্তু আমার মাকে তো আমি দেখতাম লাল পাড় করদের শাড়ি পরে, গলায় আঁচল জড়িয়ে, তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিতে। শত অভাবের মধ্যেও আমার মায়ের করুণ মুখটা আমি কখনো দেখতে পাইনি। সংসারের সকলকে নিয়ে হাসি খুশিতে সংসারটাকে কেমন যেন ভরিয়ে তুলত। আমি ভেবেছিলাম, আমি তো ভেবেছিলাম যে আমার মায়ের সেই শূন্য স্থানগুলো পূর্ণ করে দেবে আমার স্ত্রী ওই মল্লিকা। কিন্তু বল, সবকিছু বল, আশা তুমি এমনই চলো, তুমি এমনই। আর আমি কিছু ভাবতে পারছি না। আমার মাথার মধ্যে আবার সেই অস্বস্তি শুরু হয়ে গেছে। আমার সেই ওষুধটা চাই। কি আছো তাড়াতাড়ি আমাকে ওষুধ এনে দাও না, নাহলে আমার এই মাথার যন্ত্রণা কমবে না। আমাকে ওষুধটা এনে দাও না। এনেছো ওষুধ এনেছো, দাও দাও তাড়াতাড়ি ওষুধটা আমাকে দাও। জানো মল্লিকা, এই ওষুধটা খেলে না আমার মনের সমস্ত যন্ত্রণাগুলো ম্লান হয়ে গিয়ে আমার দু চোখে ঘুম জড়িয়ে আসবে। আমি খাবো এখনই ওষুধটাকে খাবো, এখনই ওষুধটাকে। খেও না, ওটা তুমি খেও না দাদা বাবু, ওটা যে বিষ মেশানো আছে। এতদিনেও তুমি বুঝতে পারলে না গো দাদা বাবু, ওই ওষুধটা খাওয়ার সঙ্গে সঙ্গে তুমি কেমন ঘুমে ঢলে পড়ো, আর ঘুম ভাঙলেও তুমি আর আগের মতো সুস্থ স্বাভাবিক ভাবে কথা বলতে পারো না। সারা শরীর তোমার থরথর করে কাঁপে। বলি ওতে যদি বিষ মেশানো নাই থাকবে তবে কেন এমন হবে গো দাদা বাবু? ঠিক বলেছো রমনা, তুমি একদম ঠিক কথা বলেছো। না, ও ঠিক কথা বলেনি। তুমি ওকে এখান থেকে এক্ষুনি দাঁড়িয়ে দাও। ও তোমাকে কিছুতেই সুস্থ হতে দেবে না। গৌরীমণি গো, এই মানুষটাকে যে সে এতটুকু থেকে আজ এত বড় করে তুলেছে, তার ভালো মন্দ বোঝার ক্ষমতা যে তোমার থেকে আমার অনেক বেশি আছে গো। এতদিন তুমি যা করেছো তাকে চাকর হয়ে মাইনের লোভেই করেছো। কি বললে বৌদিমণি? আমি তুমি তুমি ঠিকই বলেছো গো বৌদিমণি, তুমি ঠিকই বলেছো। আমি তো চাকর, চাকর এই মাইনের লোভে এই মনিবের ছেলেটাকে আমি আমার নিজের ছেলের মতো করে মানুষ করেছি। কিন্তু তুমি তো তার স্ত্রী। আজ প্রায় 1 মাস হয়ে গেল তোমাদের বিয়ে হয়েছে। এই 1 মাসে
তুমি তোমার এই স্বামীর জন্য কতটুকু কি করেছ বলো দেখে। অনেক কিছু করেছি। না, কিছুই তুমি করনি গো বৌদিমণি, কিছুই তুমি করনি। রোজ রাতে এই অসুস্থ মানুষটাকে ওই বিষ মেশানো ওষুধ খাইয়ে ঘরে একা ঘুম পাড়িয়ে রেখে তুমি অন্য ঘরে উঠে চলে গেছো নকল বউয়ের মতো, নকল ভালোবাসার ভান করে এই অসুস্থ মানুষটাকে তুমি দিনের পর দিন ঠকিয়েছ। কিন্তু কেন, কেন গো বৌদিমণি, কেন বৌদিমণি গো? তুমি না সতী সাবিত্রী তারার দেশের মেয়ে। বৌদিমণি গো, এই বেহুলার দেশে জন্মে তুমি তুমি তোমার স্বামীর মর্ম বুঝতে পারলে না গো বৌদিমণি। তুমি তোমার নারী জনম, যে নারী তার আদর সেবা যত্ন দিয়ে এই স্বামীর মন জয় করতে পারে না, তার তো স্ত্রী হওয়া সাধে না গো বৌদিমণি, তার তো স্ত্রী হওয়া সাধে না। প্রমোদা! প্রমোদা! মল্লিকা, তুমি তাহলে রোজ রাতে আমাকে ঘরে একা ঘুমন্ত অবস্থায় রেখে তুমি অন্য ঘরে গিয়ে রাত কাটাও? তুমি এতদিন ধরে আমার সঙ্গে নকল ভালোবাসার অভিনয় করেছো, নকল ভালোবাসার অভিনয় করেছো। আমায় ক্ষমা করো গো, আর কখনো এই ভুল আমি করবো না। মল্লিকা, তুমি আজকে আমার কাছে ক্ষমা চাইছো, কিন্তু তুমি কি কখনো পারবে তোমার ওই ক্ষমার বিনিময়ে আমার হারিয়ে যাওয়া বিশ্বাসটুকু ফিরিয়ে দিতে? তুমি কি কখনো ফিরিয়ে দিতে পারবে আমার লাঞ্ছিত, আমার প্রতারিত সেই ভালোবাসাটাকে? পারবো গো, পারবো। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সম্পত্তি চাই না, চাই না, তোমার ওই নকল ভালোবাসা আমি চাই না। মল্লিকা, কেন তুমি আমার সঙ্গে এইরকম ব্যবহার করছো বলো না মল্লিকা? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন তুমি আমার জীবনটাকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলতে চাইছো? বলো না মল্লিকা, বলো। আচ্ছা মল্লিকা, জানো, তুমি যদি আমার জীবনের সমস্ত ঘটনাটি জানতে পারতে তাহলে তুমি বুঝতে পারছো মল্লিকা, তুমি বুঝতে পারতে যে আজকে আমি কেমন করে ওই নিয়তির হাতের খেলার পুতুল বলে গেছি। পুতুলের তো কোনো প্রাণ থাকে না, কিন্তু আমি তো মানুষ, আমি তো মানুষ, তাই তাই আমার আমার আমি তো মানুষ, পুতুলে তো কোনো প্রাণ থাকে না, তাই আমার দেহ মনে আমার সর্বাঙ্গে একটা অসহ্য যন্ত্রণা, আমি দিন রাত শুধু ছটপট ছটপট করছি। সেটা আমি কাউকে দেখাতে পারছি না, সেটা আমি কাউকে বোঝাতে পারছি না। এটাই আমার জীবনের কি কষ্ট, এটাই আমার কি ব্যথা, আমি কাকে বোঝাবো? কে বুঝবে আমার মনের কি ব্যথা? কেউ বুঝবে না, কেউ বুঝবে না, কেউ বুঝবে না। আমি ভুলতে চাই, আমি সবকিছু ভুলতে চাই, আর সবকিছু ভুলে থাকার জন্য ওই মামার ওষুধটাকে আমি নিশ্চিত মানে ঘুমাতে চাই। আমি মল্লিকা, তুমি যদি পারো না তাহলে তুমি আমাকে একেবারে নিশ্চিন্তভাবে ঘুম পাড়িয়ে দিও মল্লিকা, যদি পারো।
दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन मैं हूँ कौन अरे मैं हूँ कौन मैंने जो देखा है सोचा है समझा है जाना है ओ मैं नहीं इन लोगों को नजरों ने मुझको यहाँ भी माना है ओ मैं नहीं हमारा बादल को सौदा है बादल को दुनिया है समझा है कौन हर दीवानो मुझे पहचानो जरा पहचानो मैं हूँ कौन अरे मैं हूँ कौन মনে হচ্ছে তুমি সত্যি সত্যি কাঁদছো আমার এই কান্নাটা তোমার খুব পছন্দ হয়েছে না? বলবো ভাই তুমি একবার তাক লাগিয়ে দিয়েছো সালা মহেশ বাবু পর্যন্ত তোমার প্রশংসায় পঞ্চমুখ আর তুমি? আর আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি তুমি ওই পাগল বাবুকে কাবু করতে পারবে তবে জানো মল্লিকা তবে যেমন করি হোক আরো 6টা মাস তুমি এই বাড়িতে চাকরিটা করবে আরো 6 মাসের মাইনেটা পেলেই না মাইনে করে ছাড়ো, তুমি আর কিচ্ছু চাও না, তাই না? আর টাকা 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 এই দুনিয়ায় যা টাকা নেই তার কিছুই নেই তাই আমার কাছে টাকা বউ আর বউ টাকা দুই সমান যা ওসব কথা এখন থাক জানো মল্লিকা, এই তোমার জন্য না আমি সোনার হার কিনে এনেছি কি বললে? সোনার হার? হ্যাঁ সোনার হার এটা তোমার ভালোবাসার উপহার নয় মল্লিকা তোমার দক্ষ অভিনয়ের জন্য তোমার পুরস্কার এই নাও না, তোমার অভিনয় শেষ না হওয়া পর্যন্ত আমি তোমার থেকে কোনো পুরস্কার নিতে পারবো না। নেবে না নেব? তবে সেটা সোনার হার নয়, তার চেয়ে আরো বেশি, অনেক দামি। আর সেই পুরস্কারটা হবে তোমার সর্বহারা জীবনে বুক ভরা হাহাকার। বুক ভরা হাহাকার। মল্লিকা মল্লিকা চাচা মল্লিকা হঠাৎ এইভাবে কেঁদে উঠলো কেন তাহলে ও কি আমায় বলে গেল আমার বুক ভরা জীবনের বুক ভরা হাহাকার তাহলে কি আমায় সন্দেহ করছে না না এই তা কেন হবে ও তো নিজেই এই বাড়িতে চাকরিটা করছে মেয়েদের সব ভালো তারা কিন্তু মন ভালো নয় চৈতালি, মাই সুইট ডার্লিং, আজ প্রথম তোমায় এত কাছে পেয়ে আমি জানতে পারলাম তুমি আজ কত কত সুন্দর। আমি তার প্রথম তোমার কাছে ফেলে বসে দিবা তোমার এই বর্ষে আজ আমার মন প্রাণ কি অপূর্ব শিহরণ। তাই তো আমার এই মন মুক্ত বিহঙ্গের মতো নীল আকাশে ভেসে যেতে চাইছে। ভাসবো চৈতালি, ভাসবো মুক্ত বিহঙ্গ বিহঙ্গীর মতোই প্রেমের আকাশে আমরা দুজন পাশাপাশি ভাসবো আর ভালোবাসার রামধনু রমণী নতুন করে সাজাবো আমাদের সেই হারিয়ে যাওয়ার স্বপ্নগুলোকে। আর সেই শব্দগুলোকে আমি বুকে জড়িয়ে ধরে কি বলবো তুমি জানো? আমি বলবো কি চাই তোমার? কিছু না, তোমাদের প্রেমের অপর দৃশ্যটা দু চোখ ভরে দেখতে এলাম। কি বললি? কিন্তু কিন্তু তোমরা অপরাধীর মতো এমন দূরে সরে আছো কেন? আরো কাছাকাছি এসো, বাঁধ ভাঙা বন্যার মতো দুজন দুজনের উপর চাপিয়ে পড়ো। আর আমি তোমাদের অমর প্রেমের অমর চিত্রটা দর্শকদের সামনে তুলে ধরে বলি, মাননীয় দর্শক বৃন্দ,
আপনারা হয়তো সিনেমা, যাত্রা, থিয়েটারে বিভিন্ন প্রেম কাহিনী দেখেছেন, কিন্তু আজ এই বাস্তবে খোলা রঙ্গমঞ্চে দেখুন ভাসুর আর ভাতৃবধূর বিকৃত প্রেমের কি অপূর্ব নগ্ন চিত্র। সাবধান, সতর্ক রায়। ভাইয়ের সম্পর্কটাকে কিন্তু তুমি নিজেই কলঙ্কিত করছো। তাই ইচ্ছা করলে সেই ভাইয়ের সম্পর্কটাকে মুছে দিয়ে তুমি নোংরা হাতটাকে আমি মুছড়ে ভেঙে দিতে পারি। স্বীকার করি না কেন? তা কেন করবে? তুমি যে ব্যারিস্টার, ভদ্রলোক, তাই এই কুড়িটাকে ভাই ভাবতে তোমার লজ্জা হয়, কিন্তু এই কুড়ির বউকে নিজের বউ ভাবতে তোমার এতটুকু লজ্জা হয় না? এই চৈতালি তোর মন্ত্র পড়া বউ হলেও একটা কথা তুই কান খুলে শুনে রাখ, এই চৈতালিকে আমি আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি এবং ভবিষ্যতেও ভালোবাসবো। তোমার সেই কামাত ভালোবাসাকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। না, তা তুমি কোনোদিনই পারবে না। সেটা এই! আমাকে চোখ রাঙাচ্ছ? শুধু চোখ লাগানোই নয়, তোমার মতো অবাধ্য থেকে সাহায্য করতে এবার আমিও অবাধ্য হতে বাধ্য হবো। তোমাকে স্বামী বলে বলতে আমার বই গেছে। চৈতালি! আর এক পা এগোলে আমি তোমার এই পা দুটোকে ভেঙে দেবো। দ্বিতীয়বার আমার নাকটা উচ্চারণ করলে আমি তোমার এই মুখটাকেই ভেঙে দেবো। আধার বল উচ্চারণ করবো। তুমি কি ভাবে তোমার এই গুণটা আমার ভয় আমি মুখ বুঝে সামনে তো মেনে নেবো? মেনে নেবে, কারণ আমি শিক্ষিত ভদ্র সন্তান বলে তোমার সমস্ত অসভ্যতা মুখ বুঝে সহ্য করেছি। কিন্তু আর না, তোমার মতো চরিত্রের কাছ থেকে সাহায্য করতে এবার আমি অভদ্র শাস্তে প্রস্তুত। আমাদেরকে এত না, যাকে তুই এতদিন কুলি বলে দূরে সরে রেখেছিস, সেই কুলিরা এবার জোর করে ছিনে নেবে তার স্বামিত্বের অধিকার। চল চল বলছি, চল। চল। পুলিশ এই চৈতালি, চৈতালি, তুমি কি বলছো চৈতালি? চৈতালি দেবী, খবরদার! পালাবার চেষ্টা করলে আমি তোকে গুলি চালাতে বাধ্য হব। না না পালাবো কেন স্যার, পালাবো কেন? ও যা বলে গেল সে যে সত্যি নয় স্যার। তোর এত বড় সাহস, তুই প্রকাশ্যে দিনের আলোয় একজন ভদ্র মহিলার ইজ্জত লুটতে হাত দাস, তোর হাত পা ভেঙে আমি ঘুরিয়ে দেবো রে শয়তান। ও যা বলে গেল এক বড় সত্যি নয় স্যার। যা বলবো তো আদালতে গিয়ে বলবি। এতক্ষণ আমার চোখের সামনে যে ঘটনাটা আমি ঘটতে দেখেছি তার উপরে ভিত্তি করে আমি তোকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। দারোগা বাবু, আপনি ওকে অ্যারেস্ট করছেন কেন? কি করেছো? আপনি চ্যানেল মাস্টার মশাই, চিনি। বলুন না স্যার, কি করেছো? ওকে কেন আপনি অ্যারেস্ট করছেন? একজন ভদ্র মহিলা ইজ্জত লুটবার চেষ্টা করছিল। কি শুনলাম? বাতাস তুমি বলছো তো? চন্দ্র সূর্য গ্রহ তারা তোমরা সবাই আলো দিচ্ছ নাকি একসঙ্গে দপ করে নেমে গেলে? দেখি আমার পায়ের তলার মাটিটা এরকম কাঁপছে কেন? আমার ভাই ছিলেন না। এই গোলাঙ্গার, এই কাজটা করার আগে তোর একবারও আমার কথা মনে হলো না? একবারও মরা বাবা আমার কথা মনে হলো না? আমি তোকে এই শিক্ষা দিয়েছিলাম রে হারামজাদা। বল কেন করলি তুই এই কাজ? বল। মাস্টার মশাই, আগামী সাহেব, ওকে আপনি নিয়ে যান আর এমন শাস্তি দেবেন যা দেখে এই বাংলার ঘরের কোন মেয়ে যেন আর ফাঁকায় বেরোতে ভয় না পায়। খবরদার তুই আমাকে দাদা বলে ডাকবি না। আমি জানবো আজ থেকে আমার ভাই মারা গেছে।
পারলে না বর্দা। তোমার আদর্শকে তুমি এত সহজে ভুলে গেলে, এত সহজে। দারোগা সাহেব আন্তকে নিয়ে যান। না বর্দা, আমি যাবো না বর্দা। বর্দা, আমি যাবো না বর্দা। প্রশান্ত